শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, যারা এবার নবম শ্রেণীতে নতুন উঠেছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা 2021-এ এসএসসি পরীক্ষা দেবে, শর্ট সিলেবাস যারা পেয়েছো তারা হয়তো সবাই দেখেছো এই অধ্যায়টা তোমাদের এইবার পরীক্ষায় আছে। তো তৃতীয় অধ্যায়টা তোমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু সিলেবাসটা অনেক শর্ট করা হয়েছে, তাহলে ধরে নাও এই জায়গা থেকে প্রশ্ন হবেই তোমাদের। তাহলে এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন হবে, অধ্যায়টা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। আমি একদম তোমাদের সুবিধার জন্য এই অধ্যায়টা বেসিক থেকে আলোচনা করব। বেসিক বিষয়গুলো যদি তোমাদের ভালো জানা না থাকে, তাহলে এই অধ্যায়ের মূল যে প্রশ্নগুলো, যে সৃজনশীল প্রশ্নগুলো হবে, সেগুলো অ্যান্সার করতে তোমার একটু সমস্যা হবে। আর যদি বেসিক বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে যেভাবেই সৃজনশীল প্রশ্ন করুক তুমি অবশ্যই অ্যান্সার দিতে পারবা এবং অবজেক্টিভগুলোও ভালো করে দিতে পারবা। যেহেতু বেসিক বিষয়ে আলোচনা হবে, তাই যারা প্রথম নবম দশম শ্রেণীতে প্রথম এবার বইটা পেয়েছো নবম শ্রেণীতে, তাদের জন্য এটা সমান গুরুত্বপূর্ণ। তো চলো আমরা মূল কাজ শুরু করি। তবে মূল কাজ শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমরা কাজ শুরু করি। দেখো, অধ্যায়টার নাম হলো পদার্থের গঠন। পদার্থ বলতে আমরা কি বুঝি? দেখো, ক্লাস তৃতীয় শ্রেণী থেকে যখন আমরা বিজ্ঞান পড়তে শুরু করেছি, তখন থেকেই মনে হয় এই পদার্থ বিষয়টার সাথে আমরা পরিচিত। পদার্থ নামটা আমরা শুনেছি। তো পদার্থের সঙ্গে আমরা পড়েছি যার ওজন আছে, স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে বা স্থানান্তরের সময় বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। দেখো, পদার্থ সম্পর্কে বা পদার্থের গঠন সম্পর্কে সেই প্রাচীন কাল থেকে বিজ্ঞানীরা, বিভিন্ন চিন্তাবিদরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে গেছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে কিছু মতবাদ গ্রহণযোগ্য হয়েছে, কিছু গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু কারো অবদান কিন্তু সীমিত না। একজনের একটা অবদান থেকেই, একজনের একটা চিন্তা ভাবনা থেকেই পরবর্তীতে আরেকজন সে জায়গায় থেকে আবার শুরু করে নতুন কিছু আবিষ্কার করেছে। এরকম আবিষ্কার কিন্তু থেমে নেই, এখনো আবিষ্কারের ধারা চলতেছে। একজন যে সিদ্ধান্তটা দেবে তার উপর বিবেচনা করে আরেক বিজ্ঞানী আরেক সিদ্ধান্ত দেবে, এটাই চলতেছে। তো তোমরা যদি একটু ভালো করে চিন্তা ভাবনা করো, তোমরাও এরকম চিন্তা ভাবনা করতে পারবে, তোমরা নিজেরাই বিজ্ঞানী হবে, ভবিষ্যৎ বিজ্ঞানী তোমরা। তো একটু ভালো করে আমাদের জানতে হবে। তাহলে দেখো, পদার্থ কি? যার ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকেই পদার্থ বলে। ওকে, তাহলে দেখো, পদার্থ প্রকারভেদটা যখন আমরা পড়েছি, তখন দেখো পদার্থ পড়েছি দুই প্রকার: মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই দুই ধরনের পদার্থ আমরা পড়েছি। এর মধ্যে দেখো তোমাদের বইয়ে মৌলিক এবং যৌগিক পদার্থের সংজ্ঞাগুলো দুইটার সঙ্গে দেওয়া আছে। তো আমি আবার বলতেছি, দেখো, মৌলিক পদার্থটা হলো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হলো মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, একে আমি যতই ভাঙি না কেন, আমি কিন্তু এই হাইড্রোজেন ছাড়া আর অন্য কিছু পাবো না। কার্বনকে যতই ভাঙা হোক, এখানে কার্বন ছাড়া কিন্তু আর কোনো কিছুই আমরা পাবো না। এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আবার দেখো, যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক যৌগিক পদার্থ পাবো। যেমন
আমি যদি এই পানিকে বিশ্লেষণ করি, তাহলে দেখো পানিকে বিশ্লেষণ করলে আমি রাসায়নিকভাবে যদি এটাকে বিশ্লেষণ করি, দুইটা হাইড্রোজেন পাবো, একটা অক্সিজেন পাবো। তার মানে এই জায়গায় দেখো একাধিক মৌলিক পদার্থ, হাইড্রোজেন কিন্তু মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এই দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ সৃষ্টি করছে। অর্থাৎ যে সকল পদার্থকে আমরা ভাঙলে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাবো, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো দেখো এই মৌলিক পদার্থগুলোকে অবিভাজ্য মনে করা হতো, যে মৌলিক পদার্থগুলোকে হয়তো আর ভাঙা যাবে না, মানে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু আর। দেখো তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি সেটা বুঝতে পারলাম। এখন আমরা দেখব পরমাণু এবং অণু। দেখো পরমাণু হচ্ছে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম। অর্থাৎ এই মৌলিক পদার্থটাকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেটাকে আর ভাঙা যায় না, সেই অংশটাকে বলা হয় পরমাণু। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেটাকে আর ভাঙা যাবে না, সেটাই হলো পরমাণু। প্রাথমিক অবস্থায় পরমাণুকে অবিভাজ্য বলে ধরা হতো, অর্থাৎ কোনো পরমাণুকে ভাঙতে ভাঙতে আমরা যে ক্ষুদ্র অংশটাকে অংশে পৌঁছাবো সে জায়গায় এই পরমাণু ছাড়া আর কিছুই থাকে না, অবিভাজ্য কণা। তো এটার নামকরণ করেন প্রথম জন ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি সর্বপ্রথম বলেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে যাওয়া যায় যেটাকে আর ভাঙা যায় না, বিভাজ্য করা যায় না। তিনি সেটার নাম দিয়েছিলেন অ্যাটম বা পরমাণু। কিন্তু তিনি এটি কোনো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারেননি বলে তার এই মতামতটা গ্রহণযোগ্যতা পায়নি। তার পরবর্তী 1803 সালে সালটা তোমরা অবশ্যই মনে রাখবা, 1803 সালে জন ডাল্টন 1803 সালে জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্ত দেন যে প্রত্যেকটি পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যে কণাগুলো অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। তিনি ডেমোক্রিটাসের নামের বা ডেমোক্রিটাস যেহেতু প্রথম পরমাণু সম্পর্কে বলছিলেন, তার নাম অনুসারে তার নামের সম্মানে তিনি এই ক্ষুদ্র কণাটার নাম দেন পরমাণু বা অ্যাটম। তখন প্রমাণিত হয় যে পরমাণুগুলো অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। কিন্তু এরপরে আবার প্রমাণ করা হয় যে পরমাণুকেও আবার ভাঙা যায়। পরমাণুর ভেতরেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামে আরো 3টি ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তার মানে জন ডাল্টনের মতবাদের পরে আবার আমরা দেখতে পাই যে পরমাণুকেও বিশ্লেষণ করা যায়, এর ভিতরে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো নিয়ে এখন আরো গবেষণা হচ্ছে। ইলেকট্রন, প্রোটন এদেরকেও আবার বিভাজ্য করা যায়। পরবর্তীতে দেখো এরকম গবেষণা হচ্ছে এবং হবে। তো তোমাদের এই বইয়ে যতটুকু আছে আমি ঠিক ততটুকু এখন আলোচনা করতেছি। এরপর দেখো অণু। 2 বা ততোধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ হয় তখন তা অণু গঠন করে, তখন তাকে অণু বলে। 2 বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে একটি অণু তৈরি করে। যেমন পরমাণু, দেখো হাইড্রোজেন একটা পরমাণু, এটা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সে পানি তৈরি করে। আবার সোডিয়াম একটি পরমাণু, তা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন প্রত্যেকে একটি
পরমাণু, দুইটা পরমাণু একত্রিত হয়ে এই যে যে যৌগটা তৈরি করলো, এটা হলো একটা পানির অণু। এই জায়গায় এক অণু হাইড্রোজেন বা দুই পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে এক অণু পানি তৈরি করেছে। এক পরমাণু সোডিয়াম, এক পরমাণু ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। অর্থাৎ অণু হচ্ছে পরমাণু এবং অণুর দুই বা ততোধিক পরমাণুর সংযোগের ফলে গঠিত যৌগ, সেটা হবে অণু। দেখো, আশা করি অণু এবং পরমাণু সম্পর্কে এবং মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা মৌলের প্রতীকগুলো দেখব। দেখো, মৌলের প্রতীক, এই যে দেখো আমি এইচ লিখেছি, বললাম এটা হাইড্রোজেন, সি তে কার্বন, H2O এটা দ্বারা পানি বোঝায়। এই যে যে প্রতীকগুলা, এগুলো কিভাবে লেখা হয় সে সম্পর্কে তোমাদের বইয়ে 3টা নিয়ম দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়লে সেগুলো বুঝতে পারবে। তারপর আমি তোমাদের আবার একটু মনে করে দিচ্ছি। দেখো, প্রতীকটা কি? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলা হয়। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, সেটাই হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেন। দেখো, এই যে হাইড্রোজেন একটা মৌলের ইংরেজি নাম, এর যে সংক্ষিপ্ত রূপ এইচ, যখন আমরা এইচ লিখবো তখন এই এইচ দ্বারা বুঝবো এটা হলো হাইড্রোজেন। আবার কার্বন, দেখো এই কার্বন যদি সি থাকে, ক্যাপিটাল সি থাকে, তাহলে আমরা বুঝবো এই মৌলটা হলো কার্বন। তাহলে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ আকারে যখন প্রকাশ করা হবে তখন সেটা হবে মৌলের প্রতীক। যে কোনো একটি সংখ্যা বা এই একাধিক সংখ্যা দ্বারা যখন আমরা একটা মৌলকে প্রকাশ করব, সংক্ষেপে প্রকাশ করব, তখন সেটা হবে মৌলের প্রতীক। তো মৌলিক প্রতীক লেখার 3টা নিয়ম আছে। দেখো, প্রথম যে নিয়মটা হলো সেটা হলো কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটা লিখে মৌলের প্রতীক প্রকাশ করা হয়। প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হবে। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, কার্বনের সি, নাইট্রোজেনের এন। দেখো, প্রত্যেকটা মৌলের প্রথম অক্ষরটা আমরা ইংরেজি নামের যে প্রথম অক্ষর, সেগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে নিয়েছি। এটা হলো বিভিন্ন মৌলের প্রতীক, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন এদের প্রতীক। কিন্তু যদি কোনো মৌলের বা দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের বা ল্যাটিন নামের প্রথম অক্ষরটা একই রকম হয়, তখন আমরা কি করব? একই রকম, যেমন নাইট্রোজেনের এন, সোডিয়ামেরও কিন্তু এন, এ দ্বারা তখন আমরা প্রকাশ করি। দেখো, কার্বন এর প্রতীক সি, কার্বন। আবার ক্লোরিন, দেখো এই ক্লোরিন এর নামের আমরা যে প্রথম নিয়মটা যেটা দেখলাম সেটা হলো ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতের করে আমরা প্রতীক প্রকাশ করি। এখন দেখো, এই জায়গায় কার্বনেরও প্রথম অক্ষর সি, ক্লোরিনের প্রথম অক্ষর সি। আবার ক্যালসিয়াম এরও প্রথম অক্ষর দেখো সি। কোবাল্ট, দেখো প্রত্যেকটা মৌলের প্রথম অক্ষর সি। এখন এই সি যদি আমি লিখি, প্রত্যেকটার ক্ষেত্রে যদি সি লিখি, তাহলে এই সি দ্বারা আমি কোন মৌলকে বুঝবো? কার্বনকে বুঝবো, ক্লোরিনকে বুঝবো, ক্যালসিয়ামকে বুঝবো, নাকি কোবাল্টকে বুঝবো? এরকম ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, যে একই ধরনের মানে একই প্রথম অক্ষর বিশিষ্ট যদি কোনো মৌলের নামকরণ থাকে, তখন সেক্ষেত্রে আমরা আমাদের যে দ্বিতীয় নিয়মটা সেটা হলো ওই মৌলের প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে এবং তারপরে তারপরের একটা অক্ষর আমরা ছোট হাতের, এক বা একাধিক অক্ষর ব্যবহার করব। সেটা প্রথম হতে পারে, যে কোনো একটা অক্ষর আমরা ব্যবহার করব ছোট হাতের। ক্লোরিনের ক্ষেত্রে সিএল দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি এবং ছোট হাতের
এল, তবে দ্বিতীয় যে অক্ষরটা আমরা নেব সেটা অবশ্যই ছোট হাতের হতে হবে। তাহলে দেখো ক্লোরিন Cl, ক্যালসিয়ামের ক্ষেত্রে Ca, প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে ক্যাপিটাল লেটার, তারপরে দ্বিতীয় অক্ষরটা স্মল লেটার নেওয়া হয়েছে, কোবাল্ট Co। এরকম ভাবে দেখো কোন মৌলের নাম যদি প্রথম অক্ষর মিলে যায় সেক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটা ঠিক রেখে তারপর যে কোনো একটা অক্ষর এই জায়গায় ব্যবহার করব। এই জায়গায় আমাদের দেওয়া আছে ক্লোরিনের ক্ষেত্রে Cl, ক্যালসিয়াম Ca, কোবাল্ট Cn, ক্যাডমিয়াম Cd, ক্রোমিয়াম Cr। আবার কিছু কিছু মৌলের ল্যাটিন নাম থেকে তাদের নামকরণ করা হয়েছে, যেমন সোডিয়াম Na, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। দেখো নেট্রিয়াম, এই Na থেকে, এই ল্যাটিন নাম থেকে সোডিয়ামের নামকরণটা করা হয়েছে। এই হলো ইংরেজি কোন মৌলের প্রতীক ব্যবহার করার তিনটা নিয়ম। প্রথম নিয়মটা, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বড় হাতের লিখে সেটা প্রতীক প্রকাশ করা হয়। দ্বিতীয় নিয়মটা হলো, যদি এক বা দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই রকম হয় তাহলে সেক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের নিয়ে তারপর যে কোনো একটা অক্ষর ছোট হাতের নিয়ে সেই মৌলটাকে প্রকাশ করা হয়। আবার কিছু কিছু মৌলের ল্যাটিন নাম থেকে মৌলটার প্রতীক লেখা হয়। এরপর দেখো আমরা সংকেত নিয়ে একটু আলোচনা করব। এগুলো সব মুছে দিচ্ছি। দেখো সংকেত মানে কি? সংকেত মানে সাধারণত চিহ্ন, কোনো কিছুকে প্রকাশ করা। যেমন এইচ, যদি আমি দেখি তাহলে এই এইচ দিয়ে আমার কি বুঝতে হবে? এটা হাইড্রোজেনের সংকেত। H2, এটা হাইড্রোজেনের সংকেত। এটা মানে বোঝাবে একটা হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু রয়েছে। আবার ধরো H2O যদি লেখা হয় তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? এটা হলো পানির অণুর সংকেত, অর্থাৎ এটা দ্বারা পানির একটা অণুকে প্রকাশ করা হয়েছে। সংকেত মানে পরিচিতি, চিহ্ন, অর্থাৎ কোনো বিষয়ের উপর নির্দিষ্ট করে বোঝানোটাই হলো সংকেত। যেমন যদি এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড লেখা হয় তাহলে এটা বুঝবো আমরা সোডিয়াম ক্লোরাইড, যাকে খাদ্য লবণ বলা হয়, অর্থাৎ এটা খাদ্য লবণের সংকেত। তো তোমাদের বইয়ের 39 পৃষ্ঠায় কিছু সংকেত দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। H2SO4, দেখো এই জায়গায় এটা হলো সালফিউরিক অ্যাসিডের বা হাইড্রোজেন সালফেটের সংকেত। এই জায়গা থেকে, এই সংকেতটা থেকে কি বোঝা যায়? যে এই যৌগটার মধ্যে দুইটা হাইড্রোজেনের পরমাণু, একটা সালফারের পরমাণু এবং চারটা অক্সিজেনের পরমাণু রয়েছে। অর্থাৎ একটা মৌলের সংকেত থেকে কি কি বিষয় বোঝা যায় সেটা অবশ্য আমরা আণবিক সংকেত যে অধ্যায়টা আছে তোমাদের পরবর্তী, সেটা আমরা জানবো। রাসায়নিক সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, সেটা থেকে জানবো। তারপরে একটু বলে দিচ্ছি। দেখো একটা মৌলের সংকেত থেকে আমরা বুঝতে পারি, একটা মৌল বা একটা যৌগের সংকেত থেকে আমরা বুঝতে পারি যে সেই যৌগটা কি কি মৌল দ্বারা গঠিত। দেখো এই সালফিউরিক অ্যাসিডটা হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই তিনটা মৌল দ্বারা গঠিত। আরো বোঝা যায় যে কোন মৌল কতটুকু পরিমাণে আছে বা কোন মৌলের কতটি পরমাণু আছে, সেটা কিন্তু আমরা একটা মৌল বা যৌগের সংকেত থেকে বুঝতে পারি। যেমন হাইড্রোজেনের এই সংকেতটা থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেনের একটা পরমাণু আছে, এখনো হাইড্রোজেনের একটা পরমাণু আছে। এই H2 মানে এই জায়গায় হাইড্রোজেনের একটা অণু আছে, তো একটা হাইড্রোজেনের অণুতে দুইটা হাইড্রোজেনের পরমাণু আছে। এখন দেখো আমরা পরমাণুর ভিতরে যে কণার কথা বলছিলাম, আমরা সেই কণাগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা পরমাণুর ভিতরে যে কণাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরমাণুর ভেতরের কণা। দেখো প্রাথমিক অবস্থায় পরমাণুকে অবিভাজ্য ধরা হয়েছিল, কিন্তু পরবর্তীতে
দেখলাম আমরা পরমাণুকেও বিভাজ্য করা যায়, অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা পাই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। দেখো পরমাণুকে ভাঙলে পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে এই তিনটি মৌলিক কণিকা পাওয়া যায়। এর মধ্যে ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার আধান ঋণাত্মক, অর্থাৎ পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে সেটা হবে ঋণাত্মক আধান বিশিষ্ট, আর প্রোটন হবে ধনাত্মক আধান বিশিষ্ট, আর নিউট্রনের কোনো চার্জ নেই, সেটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ সেটা ধনাত্মক না ঋণাত্মক না। তাহলে এই জায়গায় ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক এবং নিউট্রনের চার্জ কিছুই না, চার্জ নিরপেক্ষ, বা আমরা লিখতে পারি চার্জ নিরপেক্ষ। দেখো এই ইলেকট্রন আদানের পরিমাণ হচ্ছে -1.60 ইনটু 10 টু দি পাওয়ার 19 কুলম্ব। অনেক অনেক ক্ষুদ্র। দেখো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 19, অর্থাৎ এরপরে 9টা 19টা শূন্য দিলে যে মান হয় সেই মানটা, এটা হলো ঋণাত্মক মান। আর একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার 28। ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10 টু দি পাওয়ার 28। তোমাদের বইয়ের দেখো 40 পৃষ্ঠায় একটা ছক আকারে দেওয়া আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটারই প্রতীক দেওয়া আছে। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। এরকম প্রতীকগুলো দেওয়া আছে, প্রত্যেকটার চার্জ দেওয়া আছে, এর আদান বা কুলম্ব। প্রোটনের আদান বা কুলম্ব দেওয়া আছে দেখো +1.60 ইনটু 10 টু দি পাওয়ার 19, অর্থাৎ এটা আর এটার আদান সমান, একটা ধনাত্মক আর একটা হবে ঋণাত্মক, সমান না সরি, একটা ধনাত্মক মান আর একটা হবে ঋণাত্মক মান। আবার দেখো ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর এত, প্রোটনের ভর 1.673 ইনটু 10 টু দি পাওয়ার 24। দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর আর এটা একটা প্রোটনের ভর। নিউট্রনের চার্জ নিরপেক্ষ, কোনো চার্জ নেই, কিন্তু এর ভর আছে। নিউট্রনের ভর 1.675 ইনটু 10 টু দি পাওয়ার 24 গ্রাম। ইলেকট্রনের আদান -1, প্রোটনের আদান +1, এটার আদান 0। আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর 1। এই হলো দেখো ইলেকট্রন প্রোটন নিয়ে যত আলোচনা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমাদের এই সবটা একটু ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটা ইলেকট্রনের ভর, এর আদান, এগুলো মনে রাখতে হবে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এর আদান, ভর, আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর এগুলো মনে রাখবো। ইলেকট্রনের আপেক্ষিক আদান -1, প্রোটনের আপেক্ষিক আদান +1, নিউট্রনের 0। এরপর দেখো পারমাণবিক সংখ্যা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। পারমাণবিক সংখ্যা
কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা হলো মৌলের প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কোন মৌলে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম বা হাইড্রোজেন বা নাইট্রোজেন, যে কোনো মৌলই আমরা লিখি না কেন, হিলিয়ামের পরমাণুতে দুটি প্রোটন থাকে। হিলিয়ামের একটা পরমাণুতে নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2। আবার হাইড্রোজেনের একটি পরমাণু নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 1। নাইট্রোজেনের একটা পরমাণু নিউক্লিয়াসে 7টা প্রোটন থাকে, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 7। অর্থাৎ কোন মৌলের উপস্থিত কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যাটা থাকবে সেটাই হবে তার পারমাণবিক সংখ্যা। যেমন যদি বলা হয় কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা বুঝবো মৌলটি সোডিয়াম। যদি বলা হয় কোন মৌলের পারমাণবিক সংখ্যা 17, তাহলে বুঝবো মৌলটি ক্লোরিন। অর্থাৎ ক্লোরিনের পরমাণু নিউক্লিয়াসে 17টি প্রোটন থাকে, আর সোডিয়ামের পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন থাকে। এখন যেহেতু স্বাভাবিক অবস্থায় একটা মৌল বা পরমাণু আধান নিরপেক্ষ থাকে, তাহলে একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। অর্থাৎ একটা মৌলের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। স্বাভাবিক অবস্থায় যখন একটা মৌল থাকবে তখন তার ইলেকট্রনের ভিতরে, প্রোটনটা কিন্তু ইলেকট্রনের ভিতরে থাকবে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের বাইরে থাকবে, ভিতরে থাকবে প্রোটন, বাইরে থাকবে ইলেকট্রন। এটা আমরা দেখবো যে পরমাণু মডেলগুলো আছে আমাদের রাদারফোর্ড এবং নিলস বোরের পরমাণু মডেল, সেই জায়গা থেকে আমরা এই ধারণাটা, নিউক্লিয়াস সম্পর্কে ধারণাটা পাবো। তার আগে আমি একটু বলে নিলাম, একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। কারণ পরমাণুর তিনটে অংশ আমরা পাইছিলাম, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এই তিনটার মধ্যে এই প্রোটন এবং নিউট্রন এই দুইটা থাকে পরমাণুর নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর বাহিরে থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে থাকবে এই ইলেকট্রন। একটা পরমাণু নিউক্লিয়াসের যতগুলা প্রোটন থাকবে, বাহিরে ততগুলা ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের উপস্থিত প্রোটনের সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় ইংরেজি ক্যাপিটাল লেটার Z দ্বারা। পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করব Z দ্বারা। এখন আসি আমরা ভর সংখ্যা। দেখো এই বিষয়টাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ভর সংখ্যা কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে সেই মৌলের ভর সংখ্যা বলা হয়। তাহলে ভর সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন থাকবে সেই দুইটার যোগফল হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দেই, তাহলে তার নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো। কোন মৌলের প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে কোন মৌলের ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে পাবো n। কেন? কারণ ভর সংখ্যা কি ছিল? ভর সংখ্যা a কে যদি আমরা ভর সংখ্যা দ্বারা a প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করা হয়, তাহলে a সমান হচ্ছে p প্লাস n। কারণ ভর সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। বা এই জায়গা থেকে যদি আমি n এর মান বের করি, সাইডটা একটু চেঞ্জ করে আনলাম। এখন দেখো n, তাহলে n সমান কি হচ্ছে?
a মাইনাস p। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা থেকে যদি আমরা তার প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে পাবো মৌলের নিউট্রন সংখ্যা। আর একটা মৌল যেমন সোডিয়াম 11, দেখো এরকম ভাবে একটা মৌলের ডান পাশে বাম পাশে উপরে এবং নিচে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করে যে সংখ্যাগুলো লেখা হয় এগুলো দ্বারাই মৌলের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা প্রকাশ করা হয়। বাম পাশে নিচে যে সংখ্যাটা থাকে, একদম কোন মৌলের বাম পাশে নিচে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। আর এই যে বাম পাশে উপরে যে সংখ্যাটা থাকে সেটা হলো মৌলের ভর সংখ্যা। তাহলে দেখো একটি মৌলের বাম পাশে নিচে যে সংখ্যাটা থাকে সেটা হবে প্রোটন সংখ্যা, আর উপরে যে সংখ্যাটা থাকে সেটা হবে ভর সংখ্যা। তাহলে দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11, ভর সংখ্যা 23। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় সোডিয়ামের নিউটন সংখ্যা কত, তাহলে আমরা দেখো কিভাবে বের করব। ভর সংখ্যা a, এটা হলো p। এখন দেখো আমি মানটা বসিয়ে দেই। এর মান 23 মাইনাস p এর মান হবে 11। তাহলে দেখো 12। অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হবে তাহলে 12টি। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো? তার নিউটন সংখ্যা। একটা মৌল এরকম যদি তোমাকে দিয়ে দেয় বেরিয়াম 9, এই মৌলটা দিয়ে তোমাকে বললো যে এই মৌলটার নিউটন সংখ্যা নির্ণয় করো, তখন আমরা কি করব? এই জায়গায় দেখো আমাদের নিউটন সংখ্যা সমান হচ্ছে a মাইনাস p। এতে ভর সংখ্যা, p তে হলো প্রোটন সংখ্যা। এই জায়গায় ভর সংখ্যা কত দেওয়া আছে? উপরে ডান পাশে বাম পাশে উপরে যে সংখ্যাটা সেটা ভর সংখ্যা 9, আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হবে প্রোটন সংখ্যা। তাহলে দেখো 5। অর্থাৎ বেরিয়াম এর প্রোটন সংখ্যা হবে 5। এভাবে আমরা কোন মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা থেকে তার নিউটন সংখ্যাটা বের করতে পারবো। তো দেখো আজকে আমার এই আলোচনা এতটুকুই। এর পরবর্তী পর্বে আমি তোমাদের পরমাণু মডেল সম্পর্কে যে মতবাদগুলো আছে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের যে পরমাণু মডেলগুলো আছে সেগুলো সম্পর্কে, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইলেকট্রন বিন্যাস, পর্দায় সারণীর যে মৌলগুলো আছে, প্রকৃতিতে প্রাপ্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা এর পরের পর্বে আমরা আলোচনা করব, যেটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।